আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি নতুন অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে নবম এবং দশম শ্রেণীর জন্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। যে জায়গাটিতে আমাদের প্রায়ই কিছু ভুল হয়ে থাকে, জ্যামিতিক অনুপাতগুলো আমরা অঙ্কে প্রয়োগ করার ক্ষেত্রে সচরাচর ভুল করে থাকি, অর্থাৎ এক অনুপাত আরেকটির মধ্যে চলে যায়। আমরা আজকে সেটিকে কিছু টিপসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। ক্লাসের শেষের দিকে সেই টিপসগুলো দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা আজকের আলোচনায় বলেছি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রথমে প্রশ্ন আসে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কি কোণ কি এটি তোমরা সকলেই জানো যে 0 ডিগ্রি থেকে এবং বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকেই আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। তাহলে সূক্ষ্মকোণ দিয়ে তৈরি একটি ত্রিভুজ যদি আমরা নেই, তাহলে সেই ত্রিভুজের যেহেতু আমরা জানি 3টি বাহু থাকে, এই বাহুগুলোর অনুপাত নিয়েই মূলত সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আসো আমরা প্রথমে একটি সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমরা ধরে নিলাম এক্স ও এ, এক্স ও এবং ও এ দুইটি বাহু এইখানে একটি সূক্ষ্মকোণ তৈরি করেছে। তাহলে কোণটিকে আমরা থিটা ধরে নিতে পারি। তাহলে এটি একটি সূক্ষ্মকোণ। এখন যদি ও এ বাহুর উপরে একটি বিন্দু আমি নির্দিষ্ট করে একটি বিন্দু পি নেই, সেই পি থেকে যদি আমি একটি লম্ব অঙ্কন করি, তাহলে সেটি যদি আমি এম ধরি, তাহলে পি এম লম্বটি এখন এক্স ও এ এই সূক্ষ্মকোণটিকে একটি ত্রিভুজে রূপান্তর করে। এটি একটি কি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যেতে পারে। আবার এখানে যেহেতু একটি 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজও বলা যেতে পারে। আমরা মূলত এই সূক্ষ্মকোণটিকে নিয়ে আলোচনা করব। আসলে এই কোণটিকে তুলনা করে এই ত্রিভুজের পি ও এম ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয়। এখন কোণের সরাসরি বিপরীত যেই বাহুটি পাওয়া যায়, যেহেতু আমাদের উদ্দিষ্ট কোণ হচ্ছে থিটা, এই কোণের ঠিক বিপরীত যে বাহু সেটিকে আমরা বলে থাকি কি বিপরীত বাহু। আর কোণটি ঠিক যেই বাহুর সঙ্গে সন্নিহিত থাকে, অর্থাৎ যে বাহুকে অবলম্বন করে থাকে, সেই বাহুটির নাম আমরা বলে থাকি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা সূক্ষ্মকোণের 3টি বাহুর মধ্যে 2টি বাহু অলরেডি চিনে ফেলেছি। একটি বাহু হচ্ছে যেটি ঠিক আমাদের উদ্দিষ্ট কোণ, যেটাকে আমি থিটা হিসেবে ধরেছি, সেই কোণের বিপরীত বাহুটি হচ্ছে বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু কোণটি যেই বাহুর সঙ্গে কোণটি রয়েছে, সেই সন্নিহিত বাহুটিকে আমরা সন্নিহিত বাহু বলি, আর যেই বাহুর সঙ্গে কোণটি আঁকড়ে রয়েছে। আরেকটি বাহু থাকে যেই বাহুটি, সেই বাহুটির নাম আমরা বলি অতিভুজ। তাহলে অর্থাৎ এই সূক্ষ্মকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু যেটি, সেটি হলো অতিভুজ। তাহলে আমরা একটি সূক্ষ্মকোণ চিনলাম, একটি সূক্ষ্মকোণ অবলম্বন করে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যেটিকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি। সেই সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি বাহু আমরা চিনলাম। তাহলে এখন চিত্রটি যদি আমরা অন্যভাবেও দিই, তাহলেও কিন্তু আমরা নিশ্চয়ই এই বাহুগুলোকে চিহ্নিত করতে পারবো। কি পারবো না? আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যেই কোণটিকে উদ্দিষ্ট করে ত্রিভুজটি অঙ্কন করা হয়েছে, সেই কোণটির ঠিক বিপরীত যে বাহুটি থাকবে সেটি হচ্ছে বিপরীত বাহু।
কোণটি যাকে আঁকড়ে ধরে থাকবে সেই বাহুটি হচ্ছে সন্নিহিত বাহু। আর ঠিক ত্রিভুজের মধ্যে বাকি যেই কোণ বাহুটি রয়ে গেল সেটি হচ্ছে অতিভুজ। তাহলে এই বাহুগুলো যদি আমরা চিহ্নিত করে নিতে পারি তাহলে আমরা এদের অনুপাতগুলো তৈরি করতে পারবো। তোমরা জানো এই তিনটি বাহুকে 6টি অনুপাতে রূপান্তর করা যায়। এই 6টি অনুপাতই মূলত ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে অভিহিত করা হয়। এখন আমরা পর্যায়ক্রমে এই 6টি অনুপাত দেখব এবং কিভাবে মাত্র তিনটি অনুপাতকে মনে রেখে আমরা 6টি অনুপাত তৈরি করতে পারি সেটিও জানব। এবং ওই যেই তিনটিকে জানলে বাকি তিনটি তৈরি করা যায়, সেই তিনটিকে আমরা কৌশলে কোনো একটা টিপসের মাধ্যমে আমরা সেটিকে মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখানে যে 6টি অনুপাত আছে সেই অনুপাতগুলো কোনো রকম মুখস্থ না করে খুব সহজে মস্তিষ্কে আমরা চিরস্থায়ীভাবে রেখে দিতে পারি, সেই কৌশলটি আজকে আমরা দেখব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে যেই কোণের অনুপাতগুলো আমরা পাই সেগুলো আমরা একটু দেখি। যদি আমরা এই কোণের সাইনের অনুপাতটা নিই তাহলে থেটা কোণের সাইন অনুপাত, সেটি আমরা কি জানি? আমরা জানি থেটা কোণের সাইন অনুপাত হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এটি হচ্ছে সাইনের অনুপাত। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল পাঠ্য বই থেকে একটু আমরা সরে আসতে চাচ্ছি, যদিও মূল পাঠ্য বইটি আমাদের মূল উপজীব্য। পাঠ্য বইয়ের সংজ্ঞা এবং পাঠ্য বইয়ের কোনো কিছু পরিবর্তন করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা একটু চাচ্ছি খুব সহজে যাতে এটিকে মনে রাখতে পারি। সেই জন্য আমরা এই বাহুগুলোকে আমরা এইভাবে মনে রাখব। বিপরীত বাহুটাকে আমরা লম্ব হিসেবে মনে রাখব, আর সন্নিহিত বাহুকে আমরা ভূমি হিসাবে মনে রাখব। কিন্তু আমরা আবারও বলছি, আমরা কিন্তু মূল পাঠ্য বইয়ের কোনো রকম পরিমার্জন বা বিকৃতি করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র আমাদের এই পাঠ্যটিকে সহজ করার জন্যে কিছু টিপস মনে রাখার জন্যে আমরা এইভাবে এটিকে মনে রাখব। যদিও এটিও প্রচলিত আমাদের সবার কাছেই, কিন্তু মূল পাঠ্য বইয়ে আমাদের এই বাহুটিকে বিপরীত বাহু হিসেবে এবং এই বাহুটিকে সন্নিহিত বাহু হিসেবে ধরা আছে। আমরা সেটিই ধরব। আমাদের শুধু মনে রাখার জন্য আমরা এটিকে আপাতত ভূমি হিসেবে গ্রহণ করব আর এই বাহুটিকে লম্ব হিসেবে গ্রহণ করব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমরা বলতে পারি থেটা কোণের সাইন সমান হচ্ছে, আমরা যদি আমাদের মতো করে একটু লিখি মনে রাখার সুবিধার্থে, তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এরপরে থেটা কোণের কস অনুপাতটিকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা থেটা কোণের সাইন অনুপাতকে লিখতে পারি লম্ব বাই অতিভুজ, আর থেটা কোণের কস অনুপাতকে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখন আরেকটি অনুপাত আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে থেটা কোণের ট্যান অনুপাত। তাহলে সেটি কি লম্ব বাই ভূমি। অর্থাৎ আমরা যদি এদেরকে ঠিক নামকরণ বাহু হিসেবে করি তাহলে এটি হচ্ছে আমাদের যেহেতু লম্বটি হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP, এখানে cos থিটা সমান হবে হচ্ছে ভূমি হলো আমাদের OM আর অতিভুজ হচ্ছে OP। এখানে ট্যান থিটা সমান আমরা পেয়েছি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের PM আর ভূমি হচ্ছে OM।
তাহলে আমরা যেই জিনিসগুলো পাচ্ছি সেটি হচ্ছে সাইন থিটা সমান সমান পি এম বাই ওপি, কস থিটা সমান সমান ও এম বাই ওপি এবং ট্যান থিটা সমান সমান হচ্ছে পি এম বাই ও এম। এখন এই জিনিসগুলোকে, এই তিনটি অনুপাত যদি আমরা জানি তাহলে বাকি তিনটি অনুপাত কিন্তু আমাদের জন্য বের করাটা অনেক সহজ হয়ে যায়। কিভাবে? আমরা জানি সাইন থিটা কোণের সাইনের বিপরীত হচ্ছে কসেক। তাহলে আমরা যদি এখন বলি থিটা কোণের সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে থিটা কোণের কসেক অনুপাত হলো সাইনের বিপরীত। তাহলে সাইনকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা কি পাই? অতিভুজ বাই লম্ব। একইভাবে আমরা যদি কসকে, কজের বিপরীত আমরা জানি হচ্ছে সেক, তাহলে থিটা কোণের সেক অনুপাত হচ্ছে আমাদের কজের উল্টো 1 বাই কস। তাহলে কসকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে আমরা পাই ওপি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আরেকটি অনুপাত আমাদের আছে, সেটি হচ্ছে ট্যানের বিপরীত, সেটি হলো ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে আমরা থিটা কোণের কট অনুপাত সেটি আমরা জানি কি ট্যানের বিপরীত। তাহলে 1 বাই ট্যান থিটা, ট্যান থিটাকে উল্টালে আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের মূল যে 6টি অনুপাত, সেই 6টি অনুপাত হচ্ছে থিটা কোণের সাইন অনুপাত সেটি লম্ব বাই অতিভুজ বা পি এম বাই ও পি, থিটা কোণের কস অনুপাত সেটি হচ্ছে ভূমি বাই অতিভুজ সমান সমান ও এম বাই ওপি, থিটা কোণের ট্যান অনুপাত সেটি হচ্ছে কি লম্ব বাই ভূমি অর্থাৎ পি এম বাই ও এম। এই তিনটি থেকে আমরা অপর তিনটিকে বের করে নিতে পারি তাদের বিপরীত করে। যেমন সাইনকে উল্টালে আমরা পাই কসেক, তাহলে থিটা কোণের সাইন অনুপাতের উল্টো হলো থিটা কোণের কসেক অনুপাত, সেটি হবে অতিভুজ বাই লম্ব। আর যদি আমরা থিটা কোণের কস অনুপাতকে উল্টাই তাহলে আমরা পাই সেক অনুপাত। তাহলে থিটা কোণের সেক অনুপাত সমান হচ্ছে কি কসের উল্টো অতিভুজ বাই ভূমি। আর ট্যান, থিটা কোণের ট্যানের বিপরীত আমরা জানি থিটা কোণের কট অনুপাত। তাহলে কট থিটা সমান আমরা পাচ্ছি 1 বাই ট্যান থিটা, অর্থাৎ ট্যানকে উল্টালে আমরা পাচ্ছি ভূমি বাই লম্ব। এই হচ্ছে মূলত 6টি ত্রিকোণমিতিক অনুপাত। এখানে একটি জিনিস বলে রাখা দরকার, এখানে সাইন থিটা বা কস থিটা যেগুলো আছে, এখানে এই সাইন থিটা বলতে কিন্তু সাইন আর থিটার গুণফলকে বোঝায় না, বোঝায় হচ্ছে থিটা কোণের, এই থিটা কোণের সাইন অনুপাত সেটি হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। এটি কিন্তু খেয়াল রাখতে হবে, এই একই জিনিস প্রত্যেকটি অনুপাতের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা যেটি বলেছিলাম শুরুতেই যে আমরা এই 6টি অনুপাত মনে রাখতে গেলে আমাদেরকে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়, বিশেষ করে পরীক্ষার হলে এমন একটি জায়গা যেখানে খুব সহজ জিনিসগুলোও অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। তো সেই কারণেই পরীক্ষার হলে এই অনুপাতগুলো 6টি অনুপাত যখন আমার মাথার মধ্যে থাকে তখন কিন্তু উলটপালট হয়ে যায়। এই উলটপালট যাতে না হয় তার জন্য আমরা একটু টিপসের মাধ্যমে এটিকে মনে রাখবো, একটি ছন্দের মাধ্যমে। আমরা একটু ছন্দটি দেখি, তারপরে আমরা আবার এই ব্যাখ্যাটি মিল করব, যে দেখি কিভাবে মিল করা যায়। তাহলে আমরা একটি ছন্দ মনে রাখব, চালেক লাফাই অতি করবে ভালো অর্জন। অর্থাৎ আমরা ছন্দটিকে এভাবে একটু মিল করে নিতে পারি। সালেক নামের কোনো একজন বালক, সে খুব লাফালাফি করে, কারণ কি তার
ইচ্ছে হচ্ছে সে অনেক ভালো কিছু অর্জন করবে, অর্থাৎ এই লাফালাফিটাকে আমরা গাছে চড়াচড়ি বা এই ধরনের লাফালাফির মধ্যে তুলনা না করে আমরা ধরে নিতে পারি সে ভালো পড়ালেখা করবে। ভালো পড়ালেখা করছে অতি লাফালাফির পর্যায়ে, কেন করছে? সে ভালো কিছু অর্জন করবে। তাহলে চালেক লাফায় অতি করবে ভালো অর্জন। এখন কোনো কিছু ভালো কিছু অর্জন করতে গেলে কি একা একা করা সবসময় সম্ভব? আসলে সবসময় একা করা সম্ভব নয়, কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে তার জন্য সেই অর্জন করাটা সহজ হয়। ঠিক সালেক সেও একজনকে সঙ্গী হিসেবে নিয়েছে, সঙ্গে তার লাইলি ভোলা। আসলে সে একজনকে নয়, দুইজনকে সঙ্গী করেছে। একজন হচ্ছে লাইলি আর একজন হচ্ছে ভোলা। এই দুইজনকে সঙ্গে করে সালেক বেশ লাফালাফি করছে, মানে সে কিছু ভালো কিছু অর্জন করতে চায়, তার ভালো স্বপ্ন আছে, সেই স্বপ্ন অর্জন করার জন্য সে লাফালাফি করছে, অনেক ভালো কিছু কাজ করছে। সঙ্গে নিয়েছে কাকে? লাইলি আর ভোলাকে। এই ভোলাটি আসলে হতে পারে কোনো প্রাণী বা কোনো মানুষ, যে কোনো কিছুই হতে পারে। তাহলে এখানে আমরা ছন্দে এই অংশটি হচ্ছে আমাদের একটু বাড়তি অংশ, এটুকে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম একটু বাড়তি অংশ হিসেবে। আমাদের মূল ছন্দ তাহলে দাঁড়ালো ছালেক লাফাই অতি করবে ভালো অর্জন, সঙ্গে তার লাইলি ভোলা। আমরা সঙ্গে এই অংশটুকু যদি উজ্জ্ব রাখি তাহলে আমরা প্রত্যেকটা লাইনে তিনটা করে শব্দ পাচ্ছি, এক একটা শব্দ এক একটা অংশকে মিন করবে। এখানে সালেক বলতে আমরা সাইন থেটাকে আমরা চিহ্নিত করব। তাহলে সালেক হচ্ছে সাইন, সেটা সমান সমান কী হবে? লাফাই অতি। এই লাফাইটাকে আমরা লম্ব হিসেবে মনে করব, আর অতিকে আমরা অতিভুজ হিসেবে মনে করব। তাহলে আমরা এখান থেকে এই ছন্দ থেকে নিতে পারি সালেক লাফাই অতি, তার মানে সালেক হচ্ছে সাইন থেটা, লাফাই হচ্ছে লম্ব, অতি হচ্ছে অতিভুজ। এখন পরের লাইনে আছে করবে। করবেতে আমরা কজ ধরবো, তাহলে কজ থেটা সমান সমান কী হবে? কজ থেটা সমান ভালো অর্জন, ভালোতে আমরা ভূমি ধরব, আর অর্জনতে আমরা আবার সেই অতিভুজকে ধরব। তাহলে সালেক লাফাই অতি সাইন থেটা সমান সমান হলো লম্ব বাই অতিভুজ, করবে ভালো অর্জন, সেটা হচ্ছে কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। আরেকটি হচ্ছে তার, এটিকে আমরা যদি ইংরেজিতে টি দিয়ে লিখি তাহলে কি লেখা লাগে? আমার TAR, অর্থাৎ তার। এই তারটাকে আমরা যদি একটু নামিয়ে নিই তাহলে কি হয়? ট্যান। তাহলে আমরা তারটাকে ধরবো ট্যান থেটা সমান সমান লাইলি ভোলা। লাইলি হচ্ছে লম্ব ধরবো, আর ভোলা হচ্ছে ভূমি। তাহলে আমরা খুব সহজে এই তিনটি অনুপাতকে আমরা মনে রাখতে পারি। সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি। এই তিনটিকে যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু বাকি তিনটি আমি এদের বিপরীত করলেই উল্টালেই আমরা কিন্তু বাকি তিনটা পেয়ে যাব। এটি তিনটা কিন্তু আমাকে কখনোই মনে রাখতে হবে না, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি যদি ছন্দটিকে মনে রাখি তাহলে এই ছন্দ দিয়ে আমি এই তিনটি পাচ্ছি। এখন এই তিনটিকে যদি আমি উল্টাই, আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কসেক থেটা, তাহলে কসেক থেটাকে যদি আমি লিখি তাহলে সাইনের বিপরীত লিখব, সেটি হচ্ছে কি? অতিভুজ বাই লম্ব। একইভাবে আমরা কস এর বিপরীত জানি হচ্ছে সেক, তাহলে সেক থেটা সমান হচ্ছে কি? আমরা যদি একে বিপরীত করে লিখি উল্টো করে তাহলে অতিভুজ বাই ভূমি। একইভাবে আমরা জানি ট্যান থেটা কোণের ট্যান অনুপাতের বিপরীত হচ্ছে কট, তাহলে থেটা কোণের কট অনুপাত হলো ট্যানের বিপরীত। তাহলে একে আমরা যদি বিপরীত করে উল্টো করে লিখি তাহলে কী হবে?
লম্ব বাই ভূমিকে উল্টো করলে ভূমি বাই লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজে একটি ছন্দের মাধ্যমে 3 এবং 3 6টি অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত রয়েছে, আমরা সেই 6টি অনুপাতকে খুব সহজে মনে রাখতে পারি। আশা করি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে এটিকে মনে রাখা যায় সেই টিপসটিও তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই টিপসটি তোমরা বাসায় চর্চা করতে থাকো, ছন্দটি বারবার খাতায় লিখতে থাকো এবং এই অনুপাতগুলো তৈরি করতে থাকো, ছন্দ মিল করে ছন্দ থেকে তৈরি করতে থাকো। বারবার এটি চর্চা করলে একসময় দেখবে তুমি এটি তোমার মস্তিষ্কে স্থায়ী হয়ে গেছে, তখন তুমি এমনিতেও মনে রাখতে পারবে। তারপরেও পরীক্ষার হলে তুমি জাস্ট ছন্দটি একটু মনে করে নিয়ে এই অনুপাতগুলো তৈরি করে নিতে পারবে, যেটি তোমার ভুল হবে না। আর এইগুলোকে তুমি ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলো এবং অনুপাতগুলোর প্রয়োগ কিভাবে করতে পারি, অভেদগুলোর সমাধান করতে পারি, আমরা সেগুলো দেখব। সে পর্যন্ত সবার সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।